হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিএসওয়াই বাংলা। আজকের স্লাইডটা দেখে বুঝতেই পারছো। আজকের টপিক হলো নিড ফর কোয়ান্টিফিকেশন, লেভেল অফ মেজারমেন্ট আর ভেরিয়েবলস। এই তিনটে জিনিস নিয়ে আজকে মেনলি আলোচনা করব আমরা। আমার এই চ্যানেলে এখন কলকাতা ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট লেভেলের সিলেবাসটা কমপ্লিট করা হচ্ছে। তো যারা জানো না, অলরেডি আমার চ্যানেলে কলকাতা ইউনিভার্সিটির ফার্স্ট সেমের কয়েকটা ভিডিও আপলোড করা আছে। ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা সেখান থেকে চেক করতে পারো। তাহলে চলো আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট টপিক যেটা আমরা দেখছি, নিড ফর কোয়ান্টিফিকেশন ইন সাইকোলজি। সাইকোলজিতে কোয়ান্টিফিকেশনের দরকার হলো কেন? তার আগে আমরা জানবো যে কোয়ান্টিফিকেশন কি। আচ্ছা, কোয়ান্টিফিকেশন মানে আমরা সচরাচর যেটা বুঝি, যেটা দ্বারা আমরা ইনফরমেশনকে নাম্বারে এক্সপ্রেস করি, যাতে আমরা সেই ইনফরমেশনটা মেজার, কম্পেয়ার বা অ্যানালাইজ করতে পারি। সেটা কিরকম? যখন তুমি দোকানে যাচ্ছ, তুমি গিয়ে বলছো একটু চিনি দাও, কতটা একটু সেটা দোকানদার নিশ্চয়ই বুঝতে পারবে না। তার জন্য তোমাকে এক্স্যাক্টলি কোয়ান্টিটি বলতে হবে, 500, 1 কেজি, হোয়াট এভার। ঠিক আছে? তাহলে আমার কোয়ান্টিফিকেশন আমাদের ডেইলি লাইফে খুব দরকার, প্রতিটা জিনিসের জন্য। না হলে আমরা ঠিক করে কতটা দরকার আমাদের সেটা আমরা অপরজনকে বোঝাতে পারতাম না। তো এইরকম কোয়ান্টিফিকেশন যেটা ম্যাথমেটিক্সে আমরা করে থাকি, সেটা সাইকোলজিতে কেন দরকার হয়ে পড়লো? তাহলে এবার তোমরা বলো, আমরা সাইকোলজিতে কিসের সাথে ডিল করি? মেনলি হিউম্যান থট, ইমোশনস আর বিহেভিয়ার গুলোর সাথে, যেগুলো মানে সচরাচর কি হয় বাইরে থেকে ডিরেক্টলি ভিজিবল নয়। ঠিক এই কারণেই সাইকোলজিতে কোয়ান্টিফিকেশনের দরকার হয়ে পড়ে। যেটা বাইরে থেকে ভিজিবল নয়, সেটা এই ইনভিজিবল এক্সপিরিয়েন্স গুলোকে মেজারেবল নাম্বারে কনভার্ট করা হয়। আর এগুলো যখনই নাম্বার অ্যাড করা হলো, তখন কিন্তু সাইকোলজিকে বোঝাটা অনেকটা ইজি হয়ে পড়লো। আচ্ছা, নাম্বার অ্যাড করার ফলে সাইকোলজি তো সায়েন্টিফিক হলোই, মেজারেবলও হলো। তাহলে সাইকোলজিতে যদি কোয়ান্টিফিকেশন না করা হতো, তাহলে কি কি সমস্যা দেখা দিত? তোমরা নিশ্চয়ই জানো, ক্লিনিক্যাল সাইকোলজিতে একজন সাইকোলজিস্টের কাছে পেশেন্ট আসেন, তার সমস্ত চেক আপ হয়, তারপরে তাকে সেই মতো থেরাপি দেওয়া হয়। কিসের বেসিসে চেক আপ করা হলো? তার একটা তো নাম্বার দরকার, না হলে সাইকোলজিস্ট বুঝবেন কি করে যে এই এই অসুবিধাটা তার মধ্যে এতটা রয়েছে। সেই রকমই তো আরেকটা জায়গা, ধরো সে যে পেশেন্ট ছিল তাকে চেক আপ তো করা হলো, তাহলে তার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা এই জায়গাটা কি করে আমরা ট্র্যাক করব? নিশ্চয় একটা নাম্বার থাকবে এর পেছনে। একটা, ধরো আমি সাপোজ একটা এক্সাম্পল আমি নিচ্ছি, ধরো 10 পয়েন্ট স্কেলে আমি প্রথম দিন সেই পেশেন্টটাকে চেক করলাম, তার পার্টিকুলার একটা ডিজিজ কত সেই স্কেলটা ধরা পড়লো যে 5। আমি 2 সপ্তাহ পর গিয়ে আবার চেক করলাম, সেটা তখন সেই স্কেলে ধরা পড়লো 2। আমরা এই ডিফারেন্স থেকে কি করব, বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। এইসব কারণেই কিন্তু সাইকোলজিতে কোয়ান্টিফিকেশনের দরকার হয়ে পড়লো। আর অবশ্যই বায়াসনেস রিডিউস করে, আইকিউ টেস্টে বা রিঅ্যাকশন টাইমে কোয়ান্টিফিকেশন দরকার হয়ে পড়ে, হাইপোথেসিস টেস্টিং এর জন্য দরকার হয়। এবার তোমরা বলবে হাইপোথেসিস কি? হাইপোথেসিস একটু ছোট্ট করে বলে রাখি, এটা পরবর্তী ভিডিওতে আমি ভালো করে ডিসকাস করব। ফর নাও ইউ জাস্ট হ্যাভ টু নো দ্যাট হাইপোথেসিস হলো একটা টেন্টেটিভ স্টেটমেন্ট, যেটা আমরা কোনো রিসার্চ করার শুরুতে নিয়ে থাকি। আর থ্রু আউট দ্য রিসার্চ সেই স্টেটমেন্টটাকে আমরা হয় ফলস প্রুভ করার চেষ্টা করি, না হয় সেটাকে রাইট প্রুভ করার চেষ্টা করি। তো এই হাইপোথেসিস টেস্টিং এর জন্য কোয়ান্টিফিকেশন দরকার হয়। তাহলে সাইকোলজিতে কেন কোয়ান্টিফিকেশনের দরকার পড়লো সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা পরের স্লাইডে যাব। নাও, লেভেল অফ মেজারমেন্ট। আচ্ছা, এর আগে আমরা নিড ফর কোয়ান্টিফিকেশন দেখলাম, সাইকোলজির বিভিন্ন অ্যাট্রিবিউটস গুলো কোয়ান্টিফাই করা হলো, এবার সেটাকে মেজার করা হবে। এই লেভেল অফ মেজারমেন্ট ডিসাইড করে কি, হাউ ভেরিয়েবল ক্যান মেজার অ্যান্ড অ্যানালাইজ। ভেরিয়েবল কিভাবে মেজার করা যায় এবং সেটাকে কিভাবে অ্যানালাইজ করা যায়। এখানে একটা নতুন শব্দ দেখো, ভেরিয়েবল। প্রথমে এটাতে আসি, ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল
Variables are observable events which can change and whose change can be measured in some way. মানে এই অবজারভেবল ইভেন্ট যা কিছু হতে পারে, হাইট, ওয়েট, হাইট তোমার ছোটবেলায় যেমন ছিল এখন সেরকম নয়, ডেভেলপমেন্টের সাথে সাথে হাইট চেঞ্জ হয়েছে, ওয়েট আজ একরকম কাল একরকম, ইত্যাদি যা কিছু আমরা চারপাশে পরিবর্তনশীল দেখি সবগুলোই কি হয়, ভেরিয়েবল। তাহলে level of measurement determines how variable can be measured and analyzed. লেভেল অফ মেজারমেন্ট ডিসাইড করে কিভাবে ভেরিয়েবল মেজার করা যাবে এবং অ্যানালাইজ করা যাবে। আর এই লেভেল অফ মেজারমেন্টের চারটে বিখ্যাত ক্লাসিফিকেশন রয়েছে। প্রথমটা রয়েছে নমিনাল নমিনাল লেভেল। এটা মেজারমেন্টের সব থেকে লোয়েস্ট লেভেল। এখানে ডেটাকে ক্যাটেগরাইজ করা হয়। আচ্ছা, এটা আমি একবার বলে দিই, শুনে নাও, তারপর আমি উদাহরণ দিয়ে ভালো করে বোঝাচ্ছি, কেমন? তাহলে নমিনাল লোয়েস্ট লোয়েস্ট লেভেল অফ মেজারমেন্ট, আর এখানে ডেটাকে ক্যাটেগরাইজ করা হয়। অর্ডিনালের ক্ষেত্রে কি করা হয়, যে ডেটাকে ক্যাটেগরাইজ করা হলো, ক্যাটেগরাইজ ডেটাগুলোকে অর্ডারে সাজানো। ইন্টারভেল ডেটা ক্যাটেগরাইজ করা হলো, অর্ডারে সাজানো হলো, এবার তাদের মধ্যে সমান ইকুয়াল ইন্টারভেল রাখা হলো, এটা ইন্টারভেল স্কেলে। আর রেশিও স্কেল, যেটা সব থেকে উন্নত মানের স্কেল, এখানে এর আগের স্কেলগুলোর সবগুলো ক্যারেক্টারিস্টিক বর্তমান, তার সাথে একটা নতুন অ্যাড অন ক্যারেক্টারিস্টিক হলো এখানে ট্রু 0 পয়েন্ট আছে। একটু ভালো করে এই জিনিসগুলো বুঝতে হবে, তার জন্য একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। দেখো, এখানে একটা ফলের ঝুড়ি দেখতে পাচ্ছ, তাতে নানা রকম ফল রয়েছে। তাহলে এই ফলগুলোকে আমরা কি করতে পারি, ম্যাক্সিমাম আমরা বলতে পারি যে কি কি ফল আছে। আপেল আছে, স্ট্রবেরি আছে, দেখতে পাচ্ছি যেগুলো। আর কি করতে পারি, আমরা কাউন্ট করতে পারি, এর বেশি আমরা কিছু করতে পারি না। আমরা কখনো বলতে পারি না যে আপেলের থেকে স্ট্রবেরি ভালো বা কত খারাপ, যদি হয় সেটা কতটা ভালো কতটা খারাপ। হ্যাঁ, সাবজেক্টিভ ওপিনিয়ন থাকতে পারে, তোমার আপেলের থেকে স্ট্রবেরি বেশি ভালো লাগতে পারে, কিন্তু সায়েন্স কি বলে, অবজেক্টিভিটি, যেটা তোমাকে দেখাচ্ছে সেটাই অন্যকে দেখাতে হবে। তো এই অবজেক্টিভিটিটা দরকার। তো তার জন্য আমরা এই ডেটাকে শুধুমাত্র ক্যাটেগরাইজ করতে পারি। তাহলে এটা কিসের সাথে রিলেটেড, নমিনাল স্কেল, এটাকে শুধু ডেটাগুলোকে ক্যাটেগরাইজ করা হলো। এবার এটা দেখো, এটা রেটিং স্কেল, দেখে বুঝতে পারছো এখানে নিউট্রাল রয়েছে, আর এদিকে যত যাচ্ছি তত খারাপের দিকে, এদিকে ভালোর দিকে। তাহলে এটা যদি নিউট্রাল ধরি, এটা আনস্যাটিসফাইড, আর এটা ভেরি আনস্যাটিসফাইড। তাহলে তার এদিকে গেলে কি হচ্ছে, প্লাসের দিকে, এটা স্যাটিসফাইড, এটা ভেরি স্যাটিসফাইড। কোনো শপিং মলে শপিং করতে গেলে বা রেস্টুরেন্টে খেতে গেলে মাঝে মধ্যে হয় না, আমাদের জিজ্ঞাসা করে যে কেমন লাগলো, কাস্টমার রেটিং নিতে আসে। তাহলে তোমাকে একটা খাবার খেতে দিল, সে খাবারটা খেয়ে তুমি বলছো তোমার হয়তো ভালো লেগেছে, তাহলে তুমি বললে স্যাটিসফাইড, হয়তো মোটামুটি লেগেছে, তুমি তাহলে বললে নিউট্রাল। এরকম ভাবে রেট করো। তাহলে এখানে ক্লিয়ার অর্ডার রয়েছে, এটা ধরো 1 রয়েছে, এটা 2, তারপরে 3, 4, আর হাইয়েস্ট 5। ঠিক আছে, ক্লিয়ার একটা অর্ডার পাচ্ছ এখানে। যেখানে এই নমিনাল স্কেলে কি হচ্ছিল, আমরা অর্ডারে কি সাজাতে পারবো, সেটা কোনো মিনিং দাঁড়ায়? আমরা সাজিয়েও যদি নিই, প্রথমটা আপেল রাখলাম, তারপরে স্ট্রবেরি রাখলাম, আমরা যদি সাজিয়েও নিই, এটা কোনো অবজেক্টিভ মিনিং ক্যারি করে না। এই স্কেলের একটা সমস্যা আছে। কি সমস্যা, ডেটাকে ক্যাটেগরাইজ করলাম আর সেটাকে অর্ডারে সাজালাম, কিন্তু আমরা কি বলতে পারবো যে এই নিউট্রাল থেকে স্যাটিসফাইড, ধরো ভেরি স্যাটিসফাইড দূরত্ব যতটা, নিউট্রাল থেকে আনস্যাটিসফাইড দূরত্ব ততটা? একটু ক্লিয়ার করে বলি, আমরা স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম দেখি তো, যে ফার্স্ট হচ্ছে আর যে সেকেন্ড হচ্ছে, ধরো এই দুটো,
এদের দুজনের মার্কসের মধ্যে যতটা ডিফারেন্স, যে সেকেন্ড হলো তার সাথে থার্ড যে হলো, আমরা কি বলতে পারবো যে এদের দুজনের মার্কসের সেই এক্সাক্ট ডিফারেন্স আছে? কোনো ক্ষেত্রে হতে পারে, কিন্তু পসিবলি না। তাহলে এদের মধ্যে গ্যাপটা কিন্তু সমান হলো না, অর্ডারটা হলো 1 2 3, কেউ ফার্স্ট হলো, কেউ সেকেন্ড হলো, কেউ থার্ড হলো। এদের মধ্যে নাম্বারের যে গ্যাপটা কিন্তু সমান হলো না। ঠিক সেই রকমই যে ব্যক্তি খাবারটা খেয়ে আনস্যাটিসফাইড রেটিং করলো, আবার একজন নিউট্রাল রেটিং করলো, আর একজন ভেরি স্যাটিসফাইড রেটিং করলো, তা এদের মধ্যে গ্যাপটা কিন্তু ইকুয়াল হলো না। তাহলে এই সমস্যাটা কিভাবে দূর করা গেল? নেক্সট স্কেলটা দ্বারা, ইন্টারভেল স্কেল। এখানে প্রথম দুটো স্কেলের সবগুলো ক্যারেক্টারিস্টিক বর্তমান রইল। প্রথম স্কেল কি ছিল? ক্যাটেগরাইজ করা, নমিনাল স্কেল। দ্বিতীয় স্কেল অর্ডারে সাজানো, অর্ডিনাল স্কেল। তৃতীয় যেই গ্যাপটা ছিল সেটাও এই স্কেল পুরো করলো। প্রতিটা অর্ডারের মধ্যে ইন্টারভেলটা সমান রাখলো। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, সেলসিয়াস স্কেল। আচ্ছা, সেলসিয়াস স্কেলে 25 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস। আমি 5 5 করে রাখলাম গ্যাপটা, কিন্তু যা কিছু হতে পারে। তো 25 থেকে 30-এ যেতে 5টা ঘর, 30 থেকে 35-এ যেতে আবার 5টা ঘর, আর 25 থেকে 30-এ যেতে 5টা ঘর, এক একটা ঘর, এক একটা ইউনিট যতটা মিনিং ক্যারি করে, 30 থেকে 35-এ যেতেও সেম মিনিং ক্যারি করে। বোঝা গেল? কিন্তু এই স্কেলেরও একটা সমস্যা দেখা গেল। এই স্কেলে কিন্তু ট্রু জিরোর কোনো মিনিং দাঁড়ায় না। সাধারণভাবে দেখো, যদি সেলসিয়াস স্কেলে ধরা হয় তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস যখন আমরা পাচ্ছি, এটাকে কি আমরা বলতে পারবো যে 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে অ্যাবসেন্ট অফ টেম্পারেচার? এরকম বলা যাবে? 0 ডিগ্রি হলেও সেখানে টেম্পারেচার তো বর্তমান, তাই না? অ্যাবসেন্ট অফ টেম্পারেচার এটার মানে এখানে দাঁড়াচ্ছে না। তাহলে এখানে এই ট্রু জিরো পয়েন্টের কোনো মিনিং দাঁড়াচ্ছে না। তার জন্য লাস্ট যে স্কেলটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে রেশিও স্কেল। এর আগে যে 3টে স্কেল রয়েছে সবগুলোর প্রপার্টি পূরণ করে, তার সাথে এই যে এখানে যে গ্যাপটা ছিল, ট্রু জিরো পয়েন্ট নেই এখানে, কিন্তু সেই গ্যাপটাও পূরণ করে দিচ্ছে। ওয়েট অফ প্যাকেট দিয়ে এক্সাম্পল দেওয়া আছে, আরেকটা আমি বলছি। দেখো, তোমার কাছে 10 টাকা আছে, সেই 10 টাকাটা তুমি কাউকে দিয়ে দিলে, তোমার কাছে 0 টাকা আছে এখন। তাহলে এর মানে কি আমরা বলতে পারি যে অ্যাবসেন্ট অফ মানি? এটা কি মিনিং দাঁড়ায় অ্যাবসেন্ট অফ মানি বললে? অবভিয়াসলি মিনিং দাঁড়ায়। তাহলে এখানে ট্রু জিরো পয়েন্ট আমরা পেলাম। বোঝা গেল এই 4টে স্কেল? আর আরেকবার আমি বলে দিই। আচ্ছা, তোমরা এই স্কেলগুলো এইভাবে মনে রাখতে পারো। নমিনাল, নাম, তো যেটাকে ক্যারেক্টারাইজ করছে নাম দিয়ে মনে রাখতে পারো। অর্ডিনাল, অর্ডার, ক্যাটেগরাইজ যেটাগুলোকে অর্ডারে সাজাচ্ছে। তারপরে ইন্টারভেল, ক্যাটেগরাইজ যেগুলো অর্ডারে সাজানো হলো সেগুলোর মাঝে একটা ইকুয়াল ইন্টারভেল রাখছে। আর লাস্ট ওয়ান ইজ রেশিও স্কেল, যেখানে আমরা ট্রু জিরো পয়েন্ট পাচ্ছি। কুইকলি দেখে নিই একবার। এখানে আর একটা পয়েন্ট উল্লেখযোগ্য, ন্যাচারাল সায়েন্সে অবভিয়াসলি রেশিও স্কেলটাই বেশি ইউজ করা হয়, কিন্তু সাইকোলজিতে রেশিও স্কেলের ব্যবহার সেরকম নেই। কেন নেই? তোমরা কি রিজনটা বলতে পারবে? কারণ সাইকোলজির ক্যারেক্টারিস্টিক কখনোই জিরো হতে পারে না। মানে জিরো হতে পারে না ইন দ্য সেন্স অ্যাবসেন্ট হতে পারে না। মানে তুমি যদি আইকিউ টেস্ট করো, তাহলে আইকিউ 0 সম্ভবত আসবে না, কিন্তু হাইপোথেটিক্যালি ধরে নাও যে হচ্ছে, তাহলে তুমি কখনোই এটা বলতে পারবে না যে বুদ্ধি অ্যাবসেন্ট, ফাঁকা, বা অন্য অন্য যেগুলো সাইকোলজিতে মেজার করা হয়, অ্যাটিটিউড মেজার করা হয়, পার্সোনালিটি মেজার করা হয়, এনিথিং, সেগুলো কখনোই জিরো হতে পারে না। তাই সাইকোলজিতে রেশিও স্কেল ইউজ করা হয় না, সচরাচর ইন্টারভাল স্কেলটাই ইউজ করা হয়। ঠিক আছে?
তো এখনো পর্যন্ত আমরা যেটা ডিসকাস করলাম, need for quantification in psychology, তারপর level of measurement, এবার আসছি আমরা ভেরিয়েবলস এ। আচ্ছা, ভেরিয়েবল মানেটা এর আগেও বললাম আমি। ভেরিয়েবল as its name implies is something which varies, যেটা ভেরি হতে থাকে। ভেরি মানে কি? ভেরিয়েবল মানে চল, মানে পরিবর্তনশীল। any characteristic, trait, condition that can change or vary within a study, তাহলে সেটাই হয়ে গেল ভেরিয়েবল। ভেরিয়েবল নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না, ও বুঝে যাবে। তো নেক্সট দেখো, ভেরিয়েবল অনেক রকমের হয়। এখানে আমি মেনলি 3টে ভেরিয়েবলের কথা বলছি। ইন্ডিপেন্ডেন্ট, যেটাকে আইভি বলা হয়, ডিপেন্ডেন্ট, ডিভি বলা হয়, আর কন্ট্রোলিং ভেরিয়েবল। এটা আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝি, তারপর আসছি এখানে যেগুলো লেখা আছে সেগুলোর উপর, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে ছবিটা, ধরো এটা একটা স্টাডি হচ্ছে। একজন রিসার্চার স্টাডি করতে চান যে এই মেডিসিনটা, পার্টিকুলার একটা মেডিসিন, এটা ধরো ক্যান্সার, ঠিক আছে? এই ব্যক্তিটার ক্যান্সার হয়েছে, তো তিনি স্টাডি করতে চান যে এই ক্যান্সারের নতুন যে ওষুধটা এলো, এটা যাদের ক্যান্সার হচ্ছে তাদের উপর ইফেক্টিভ কিনা। একজন রিসার্চার, তিনি ওষুধটার উপর কন্ট্রোল রাখতে পারেন, মানে ওষুধের ডোজের উপর কতটা দেবেন। তিনি পেশেন্টের রিকভারির উপর কন্ট্রোল করতে পারেন না। তো একজন রিসার্চারের পক্ষে কি সম্ভব যে সে মেডিসিন কতটা দেবে সেই ডোজটা ঠিক করা, যে আজকে আমি এতটা মেডিসিন দেবো, কালকে আমি এতটা মেডিসিন দেবো। ধরো একটা একটা করে মেডিসিন দেওয়া বা দুটো দুটো করে মেডিসিন দেওয়া, এনিথিং। তাহলে রিসার্চার যেটা কন্ট্রোল করতে পারছে, যেটা ম্যানিপুলেট করতে পারছে, সেটা হয়ে যায় আইভি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার এই মেডিসিনের ইম্প্যাক্ট কোথায় দেখা হচ্ছে? পেশেন্টের রিকভারির ওপর, রিকভার হচ্ছে কিনা এটার উপর এটার ইম্প্যাক্ট দেখা হচ্ছে। এটা যদি কজ হয়, এর ইফেক্টটা কি হবে? পেশেন্টের রিকভারি, হয় রিকভারি হচ্ছে, না হয় হচ্ছে না। এটা তখন হয়ে যায় ডিভি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট কথাটা এইভাবে মনে রাখতে পারো, পেশেন্টের রিকভারি মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বোঝা গেল। মাঝখানে এগুলো যেটা লিখেছি এগুলো তাহলে কি? এর আগে আমি উল্লেখ করলাম কন্ট্রোলিং ভেরিয়েবল। এবার এটাতে আসছি, আমি মেডিসিনের ইম্প্যাক্ট দেখতে চাই। কয়েকজন যাদের অ্যাকচুয়ালি ক্যান্সার হয়েছে, তো তাদেরকে আমি মেডিসিন দিলাম। তো এবার আমি চেক করতে চাই যে মেডিসিনের ইম্প্যাক্টে একজন পেশেন্টের রোগটা সারছে কিনা, কিন্তু এই জায়গাগুলো আমি কনসিডার করলাম না, এগুলো আমি চেকই করলাম না। তাহলে অ্যাকচুয়াল যে মেডিসিনের ইম্প্যাক্ট সেটা পাওয়ার সম্ভাবনা কতখানি? হতেই পারে যে যাদের একটা পার্টিকুলার এজ, তাদের উপর কাজ করলো, বাকি কোনো এজে কাজ করলো না। ধরো এটা দেখা গেল যে যাদের মানে আর্লি টোয়েন্টিজে যারা ছিল তাদের উপরই কাজ করলো, তার নিচে নয়, তার উপরেও নয়। পার্টিকুলার ডায়েটে কোনো একটা খাবার রেগুলার খাচ্ছে, তাদের উপরেই কাজ করলো, বাকিদের উপর কাজ করলো না। তাহলে এই জায়গাগুলো যদি এরকম হয়ে থাকে, তাহলে আমরা কি সেখানে বলতে পারবো যে এই ওষুধটার জন্যই অ্যাকচুয়ালি রোগটা মানে ভালো হলো? মানে মেডিসিনের ডোজ আর পেশেন্টের রিকভারি, এই দুটোর মধ্যে অ্যাকচুয়াল রিলেশনটা আমরা পেলাম। তো সেই জন্য আমাদের কিছু ফ্যাক্টরস গুলো কন্ট্রোল করতে হয়, এইগুলোই হয়ে যায় তখন কন্ট্রোল ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, চেঞ্জ ভেরিয়েবল, বুঝতে পারছো যেটা চেঞ্জ হচ্ছে, which is responsible for change in phenomena manipulated by experimenter আর cause of research। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল which are outcome or effect of change variable, যেটা দেখলাম। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, controlling to isolate the effect of the IV on DV by minimizing the influence of extraneous variable। extraneous যেগুলো কন্ট্রোলিং বললাম, এই ধরো এজ, ডায়েট, প্রি এক্সিস্টিং কন্ডিশন, এগুলোকেই এক্সটার্নিয়াস ভেরিয়েবল বলছি। তাহলে আজকের টপিকটা আশা করি বোঝা গেছে। সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও। আর এখন আমি কলকাতা ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েটের যে সিলেবাসটা আছে ওটা কমপ্লিট করছি। তোমাদের যদি কোনো টপিকে অসুবিধা থাকে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, তাহলে আমি সেই টপিকে তাড়াতাড়ি ভিডিও আপলোড করার চেষ্টা করব।
So till then, bye. See you in the next video.